হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ ফিডব্যাক নিয়ন্ত্রণ সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ফিডব্যাক নিয়ন্ত্রণ সম্পর্কে বলতে গেলেই প্রথমেই একটি সুন্দর উদাহরণ তোমাদের সামনে আনছি, যা তোমাদের বাস্তবিক জীবনের সঙ্গে খুবই সম্পর্কিত। তোমরা বিভিন্ন ক্ষেত্রে এই উদাহরণটির সঙ্গে পরিচিত। তো এখন অনেক ক্ষেত্রেই বিভিন্ন সার্ভিসের জন্য বিভিন্ন কোম্পানিগুলি তাদের কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক চেয়ে থাকে। এই ফিডব্যাক অনুসারে এই সার্ভিসগুলো ঠিক কতটা ভালো, সার্ভিসের মধ্যে কোনো ত্রুটি রয়েছে কিনা, কিংবা সেই ত্রুটিগুলো থাকলে কিভাবে তা ইমপ্রুভ করতে পারবে সেগুলো নির্ধারণ করা হয়। আমাদের শরীরের ভিতরেও ঠিক একই রকমভাবে এইরকম ফিডব্যাক নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। তো যার মাধ্যমে আমাদের শরীরে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি, তা কটিভাবে সম্পন্ন হয়, অর্থাৎ কয় ধরনের ফিডব্যাক রয়েছে, কিভাবে দেহেটা কাজ করে, তার রেখাচিত্র, সম্পূর্ণ ডায়াগ্রাম, এবং প্রয়োজনের তুলনায় যদি সেই ফিডব্যাকটা সেই হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণটা বেড়ে যায় বা কমে যায়, তাহলে কি কি সমস্যা হবে সেগুলো আমরা জেনে নেব। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যদি ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবে। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং কোনো কিছু জানতে বা জানাতে চাইলে তোমরা কিন্তু একটা কমেন্টও অবশ্যই করতে পারো। তো চলো শুরু করি। ফিডব্যাক নিয়ন্ত্রণ কি? ফিডব্যাক নিয়ন্ত্রণ, শরীরে যখন কোনো হরমোনের মাত্রা প্রয়োজনের চেয়ে কমে যায় বা বেড়ে যায়, তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে সেই হরমোনের নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করে ভারসাম্য বজায় রাখে। একেই ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। অন্যভাবে বলা যায়, যখন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি বা রেগুলেটরি গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থ অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে বা টার্গেট গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, এবং ক্ষরিত হরমোনের হ্রাস বা বৃদ্ধির দ্বারা রেগুলেটরি গ্রন্থির ক্ষরণ কার্যটা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়। আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণ দুই ধরনের জানি, যে একটা হলো ধনাত্মক ফিডব্যাক এবং অপর একটি হলো কি ঋণাত্মক ফিডব্যাক। কোনো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হলে সেই বার্তাটা গিয়ে পৌঁছায় দ্বিতীয় গ্রন্থিতে, অর্থাৎ অপর একটি অন্তঃক্ষরা গ্রন্থিতে। ফলে দ্বিতীয় অন্তঃক্ষরা গ্রন্থিটি হরমোন ক্ষরণ করে। দ্বিতীয় গ্রন্থি থেকে হরমোন নিঃসরণের বার্তাটা আবার প্রথম গ্রন্থির কাছে পৌঁছে যায়। ফলে প্রথম গ্রন্থিটি তার হরমোন ক্ষরণটাকে প্রয়োজন মতো বাড়ায় কিংবা কমায়। এই ফিডব্যাক পদ্ধতি আমরা খুব ভালো করে বুঝে নেব। এই যে উদাহরণটা দেওয়া আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি থাইরোট্রফিন রিলিজিং হরমোন অর্থাৎ TRH, TSH এবং থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হওয়া T3, T4 এই হরমোনের নিয়ন্ত্রণের পর্যায়ক্রমিক বা পারস্পরিক নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আমরা সবাই জানি যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় TRH, যে TRH এর পুরো নাম কি থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়ে তা অগ্র পিটুইটারিকে উদ্দীপিত করে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করার জন্য। TSH কি করে? আবার থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করবে T3 বা T4, অর্থাৎ T3 পুরো নাম ট্রাই আয়োডোথাইরোনিন এবং T4 যার অপর নাম থাইরক্সিন, এর সম্পূর্ণ নাম ট্রাই আয়োডোথাইরোনিন নামক হরমোন ক্ষরণের জন্য। রক্তে কোনো কারণে T4 অর্থাৎ থাইরক্সিনের মাত্রা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তখন মস্তিষ্কের হাইপোথ্যালামাস উদ্দীপিত হয় এবং এই হাইপোথ্যালামাস TRH অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোনটাকে ক্ষরণ করে। তো ক্ষরণে কি করে না বাধা দেয়। বেড়ে গেছে রক্তে, তাই কি করতেছে, কমানোর জন্য উদ্দীপনা সেখানে পৌঁছে গেছে, সে কি করছে থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা ক্ষরণটাকে বাধা দিচ্ছে। এর ফলে পিটুইটারি অগ্রখণ্ড থেকে
TSH এর ক্ষরণটা কমে যায়। যেহেতু হাইপোথ্যালামাস উদ্দীপিত করবে কাকে? অগ্র পিটুইটারিকে। তাই হাইপোথ্যালামাস খবর দিয়েছে তুমি তার পরিমাণটা কমিয়ে দাও। তাই পিটুইটারি গ্রন্থিও কি করলো? তার সেখান থেকে ক্ষরিত হওয়া যে হরমোন যার নাম TSH, সেও তার পরিমাণটাকে কি করলো? কমালো। এটি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক পদ্ধতি, যা থাইরয়েড গ্রন্থিকে কি করবে? না কম উদ্দীপিত করবে। থাইরয়েড গ্রন্থি কম উদ্দীপিত হওয়া মানে কি? রক্তে থাইরক্সিনের স্বাভাবিক মাত্রাটা নিয়ন্ত্রিত হওয়া, অর্থাৎ রক্তে থাইরক্সিনের মাত্রাটা প্রথমে কমে যাওয়া। কমে গেলে কি হলো? স্বাভাবিক হয়ে গেল। প্রথমে যেহেতু বেড়ে গেছিল, হাইপোথ্যালামাস কি করলো? হাইপোথ্যালামাস TRH ক্ষরণের মানটা কমালো। সেই ক্ষরণের মানটা কি হলো? পিটুইটারি থেকে TSH এর ক্ষরণ মানটা কমিয়ে দিল। পিটুইটারি গ্রন্থি থেকে যেহেতু TSH এর ক্ষরণ মানটা কমে গেল, সঙ্গে সঙ্গে সেই উদ্দীপনাটা গিয়ে পৌঁছে গেল কোথায়? থাইরয়েড গ্রন্থিতে। সে কি করলো? তার মানটাকেও কমিয়ে দিল। তাহলে রক্তে আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখব, রক্তে থাইরক্সিনের মাত্রা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায়, হ্রাস পায়, তখন সঙ্গে সঙ্গে সেই উদ্দীপনাটা চলে যাবে কোথায়? রক্তে যদি থাইরক্সিনের মাত্রা যদি বৃদ্ধি পেয়ে যায়, সেই উদ্দীপনাটা সঙ্গে সঙ্গে চলে যাবে কোথায়? হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস কি করবে? তার ক্ষরণটাকে TRH এর ক্ষরণটাকে হ্রাস করবে, তারপর TSH ক্ষরণ হ্রাস হবে, তারপর T4 এর পরিমাণটাও, হরমোনের পরিমাণটাও হ্রাস পাবে। এইভাবে রক্তে কি হলো? না T4 এর মানটা হ্রাস পেল। যেহেতু পুরো ব্যাপারটা কম হলো, সেই জন্য এটা হচ্ছে কি? ঋণাত্মক ফিডব্যাক পদ্ধতি। চিত্রে ধনাত্মক লেখা আছে ফিডব্যাক, কিন্তু এটা ধনাত্মক নয়, এটা হবে কি? ঋণাত্মক ফিডব্যাক পদ্ধতি। তোমরা এটাকে কারেকশন করে নেবে, দিয়ে লিখবে কি? ঋণাত্মক ফিডব্যাক পদ্ধতি। আবার দেখে নেব, রক্তে যদি থাইরক্সিন মাত্রা স্বাভাবিকের তুলনায় কোনো কারণে কমে যায়, রক্তে যদি থাইরক্সিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যায়, তাহলে কি হবে? মস্তিষ্কের হাইপোথ্যালামাস একই রকমভাবে উদ্দীপিত হবে। সে উদ্দীপিত হয়ে কি করবে? TRH ক্ষরণটাকে বাড়াবে। ফলে পিটুইটারি অগ্রখণ্ড থেকে TSH এর ক্ষরণটাও কি হবে? একই রকমভাবে বেড়ে যাবে, যা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিনের ক্ষরণটাকে কি করবে? বাড়িয়ে দিবে, এবং রক্তে থাইরক্সিনের মাত্রাটা স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রিত হবে। যেহেতু এইটা পুরো বাড়ানোর হিসাবে কাজ করলো, রক্তে থাইরক্সিনের পরিমাণটাকে বাড়ালো, সেই জন্য এটা কি? পজিটিভ ফিডব্যাক পদ্ধতি। এক্ষেত্রেও রেখাচিত্রটা কীরকমভাবে হবে? রক্তে কোনো কারণে T4 এর মাত্রাটা হ্রাস পেয়েছে, সঙ্গে সঙ্গে সেই উদ্দীপনা গিয়ে পৌঁছালো কোথায়? হাইপোথ্যালামাসে পৌঁছে গেল। হাইপোথ্যালামাস কি করলো? TRH এর ক্ষরণটাকে বাড়ালো। এরপরে হাইপোথ্যালামাস যেহেতু TRH এর ক্ষরণটা বাড়ালো, সে কি করবে? পিটুইটারিকে TSH ক্ষরণটা বাড়াতে বলবে। সঙ্গে সঙ্গে TSH ক্ষরণটা বেড়ে গিয়ে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করবে T4 ক্ষরণের মানটা বৃদ্ধি করার জন্য। সঙ্গে সঙ্গে থাইরয়েড গ্রন্থি থেকে T4 ক্ষরিত হয়ে রক্তে তার মানটাকে বাড়াবে। এইভাবে রক্তে কি হবে? না থাইরক্সিনের মানটা স্বাভাবিক হবে। যা যেহেতু মানটা বাড়ালো, সেই জন্য এটা কি হলো? না পজিটিভ ফিডব্যাক পদ্ধতি। এইভাবে পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণের মাধ্যমে মানবদেহে হরমোনের সঠিক মাত্রা বজায় থাকে, শরীরে মেটাবলিজম বা বিপাক্রিয়া সঠিক মাত্রায় বজায় থাকে। যদি এই নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকমতো কাজ না করে, তবে থাইরয়েডজনিত বিভিন্ন সমস্যা, যেমন হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম দেখা দিতে পারে। তো সবাই দেখলে ভিডিওটা, যদি ভিডিওটা তোমাদের আবারও বলছি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। কোনো কিছু জানতে বা জানাতে চাইলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে একটা কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থেকো।